নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে শুরু করছি আজকের পর্বের জনমত। অত্যন্ত সিরিয়াস জায়গায় রয়েছে গোটা বিশ্ব, এখন একটা শঙ্কিত। গোটা বিশ্ব বুঝতে চাইছে যে ইরানকে নিয়ে যে চর্চা, কেউ কেউ বলছেন ভারতের কি অবস্থান হওয়া উচিত। ইরান তো ভারতের বন্ধু, রাশিয়া ভারতের বন্ধু, ইরানের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক, তাহলে কি দাঁড়াচ্ছে। আবার কখনো যখন আসছে যে এই আজকের জেনারেশন যারা রয়েছেন, বিশেষভাবে 90s অনওয়ার্ডস যে জেনারেশন রয়েছে বা জেন জি যেটা আর কি রয়েছে, তারা তো ভাবতেই পারেন যে এই লোকটাকে নিয়ে আমেরিকার কেন সমস্যা বা ইসরায়েলের বা সমস্যা কেন, এই খামেনি, এই নিয়ে গোটা বিশ্বজুড়ে চর্চা। এবং তার এই চর্চার মধ্যে আমরাও জনমতে আজকে এই বিষয়কে রাখছি। তার কারণ আপনাদের কাছে জানিয়ে রেখেছিলাম আগে থেকে যে দীর্ঘদিন বাংলাদেশের রাজনৈতিক যে ভবিষ্যৎ নিয়ে, যেহেতু এটা পশ্চিমবঙ্গ বা ভারতকে এফেক্ট ফেলে, সেই কারণে দীর্ঘদিন থেকে যে কিন্তু এই এমন একটা পরিস্থিতি যা কেউ কেউ তো শুরু থেকেই বলছেন এটাকে সামলাতে না পারলে এটা পরমাণু যুদ্ধের দিকে কখনো চলে যেতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, নানা রকম বক্তব্য। বা আমেরিকার এই যে অতি তৎপরতা, অতি সক্রিয়তা, ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে যুদ্ধে আমেরিকা জড়াবে না, তার কারণ হচ্ছে এই যুদ্ধের খরচ বহন করতে গেলে আমেরিকা নিঃস্ব হয়ে যাবে। আমরা সেই সময় যখন এই টার্মে যখন রিপাবলিকানরা ক্ষমতায় আসছিল, এই নিয়েও প্রোগ্রাম তখন রেগুলার করেছি যে যখন এলন মাস্ক বা এরা বলছেন মেক আমেরিকা গ্রেট এগেইন, সেই রকম যুদ্ধের হুমকি দিচ্ছে এবং বলছে আত্মসমর্পণ করুন বারবার করে, আনকন্ডিশনাল সারেন্ডার করতে বলছেন, নচেত পুরো ইরানকে তহস-নহস করে দেবে। ইরানকে তহস-নহস করতে হলে তখন হৃদয় কেঁপে উঠছে। একটা বারবার যে কথাটা বলতে চাইছি যে একটা পারসিক যে সাম্রাজ্যের ইতিহাস, যার উপর পরবর্তী সময় ইসলাম আসে এবং ইরান তারপরেও এগিয়েছে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা থেকে শুরু করে সিনেমা, সমস্ত কিছুতে ইরান আজকে তার ছাপ রেখেছে। কোনো চলচ্চিত্র উৎসব, ইরানের সিনেমা না থাকলে সে চলচ্চিত্র উৎসবের কোনো রকম মানমর্যাদাই তৈরি হয় না। এবং বিশেষভাবে আমরা যারা 80 অনওয়ার্ডস জেনারেশনস, তাদের কাছে একটা বিশাল ইরানকে আমরা প্রথম খুব অল্প বয়সে ভালোবাসতে শিখেছিলাম কলকাতার ছেলে হিসাবে মজিদ বাসকার আর জামশেদ নাসিরিকে দেখে। বারবার এই কথাটা মনে পড়ছে। এই বিধ্বস্ত ইরানের ছবি দেখছি আর ওই সুদর্শন ভয়ঙ্কর ভালো ফুটবলার, ওফ, মজিদ বাসকারের মুখটা ভেসে আসছে। তা সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আবার ওই বিষয়টার একটা নিয়ে আপনাদের সঙ্গে আমরা সহযোগিতার মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। অবশ্যই যারা ইউটিউব স্ট্রিমিং দেখছেন তারাও মতামত জানাবেন। আপনাদের মতামত তুলে ধরতে চাই যে কী ভাবছেন। কেউ কেউ এটাকে একেবারে সাদা কালো গোদা মাপে বলছেন, হিন্দু মুসলমান, শিয়া সুন্নি, আরে এইসব আছে। পৃথিবীর জবের থেকে ধর্মের ইতিহাস চর্চা তো শুধুমাত্র আজকের বিষয় নয়। ধর্মের ইতিহাসের মধ্যে নানা রকম দ্বন্দ্ব আছে, চিরকালই থাকে, সব বিষয়ে থাকে। এটাই ডাইলেকটিক্স, দ্বন্দ্ব না থাকলে প্রগতিও নেই। কিন্তু এই মুহূর্তে যে হচ্ছে যে ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা এবং ষষ্ঠ দিনে যেভাবে উপর্যুপরি এখনো হামলা চলছে ইসরায়েলের, মাঝে মধ্যে প্রত্যুত্তর দিচ্ছে, কিন্তু আয়রন ডোম যেটা ইসরায়েলের খুব গর্বের, সে আয়রন ডোম অনেকটা প্রতিহত করছে। তথাপি বেশ কিছু জায়গায় মাঝে মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। ইরানের বিজ্ঞান, আজকের যে ইরানের প্রগতি, সেটা অবশ্য যখন রাজতন্ত্র বা অনেকটা পাশ্চাত্য ঘেঁষা সংস্কৃতি ছিল 1979 সালের আগে, রেজা শাহ পাহলভির সময়, সেখানে প্রচুর বিজ্ঞানীরা, বিশেষ করে মেয়েরা, সমস্ত ল্যাবরেটরিতে মেয়েদের একটা পার্টিসিপেশন ছিল। খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তি, ইরানের এক অসাধারণ উন্নতি। 1979 সালে ইসলামিক বিপ্লব, যা খামেনি নেতৃত্বে হয়েছিল, দুর্দান্ত বাগ্মী খামেনি গোটা ইরানকে এক সূত্রে বাঁধতে পেরেছিলেন। এবং সেদিনের বামপন্থীরা বা যারা সোশ্যালিস্ট আছে, আরব লীগের মধ্যে যেসব সোশ্যালিস্টরা একসময় বিরাট ভূমিকা নিয়েছিলেন, সাদ্দাম হোসেনের মতো বাক সোশ্যালিস্ট পার্টি, ইরানেও এরকম সোশ্যালিস্ট কমিউনিস্ট যারা ছিলেন, তারাও পর্যন্ত
খামেনির পাশে এসে দাঁড়িয়েছিলেন যে পাশ্চাত্য সংস্কৃতিকে আটকাতে হবে। তারপর ইরান চলে গেল, সেদিনকে যে বিজ্ঞানী নারী তিনি বোরখার অন্তরালে চলে গেলেন। সে ইরান এক অন্য ইরানে রূপান্তরিত হলো, যদিও ইরানের প্রগতি কিন্তু আটকে থাকেনি। এবং পশ্চিমা শক্তির সাথে আমেরিকার সাথে সেই যে ভয়াবহ সংঘাতের শুরু, যা আজ এই মুহূর্তে এই পর্যায়ে এসে উপনীত হয়েছে, সেখানে দাঁড়িয়ে ইরান কি যুদ্ধ করতে সক্ষম? ইসরায়েলের সাথে প্রশ্ন উঠেছে। ইরানের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি তার কাছে ক্ষেপণাস্ত্র আছে। সে হিজবুল্লাহ, হুতি, হামাস সবাইকে মানে বিলিয়ে দিতে পারে ক্ষেপণাস্ত্র, এবং নানাভাবে সে আক্রমণ হেনেছে বিভিন্নভাবে। তার পরমাণু কার্যক্রমকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল। এবং তার সাথে বেঞ্জামিন নেতানিয়াহু যে কথাটি বলেছিলেন, যে সেখানে আমেরিকান সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে, যে একে শেষ না করতে পারলে, তো খতম না করতে পারলে কোনোদিন জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ শেষ হবে না। আমেরিকা ঠিক সেটাই বলছে, খতম নয়। কোথাও তার প্রতি একটা কিছু এখনও তাদের সহানুভূতি আছে। তা বলছে আনকন্ডিশনাল সারেন্ডার, নচেত ধ্বংস। তেহরান ছেড়ে চলে যান। তারপরে তেহরান ছেড়ে বহু মানুষ অনেক জায়গায় নিরাপদ আশ্রয় খুঁজছেন। আফগানিস্তানে অনেকে প্রবেশ করেছেন, আজারবাইজান, আর্মেনিয়াতে। শুধু একমাত্র ব্যতিক্রম পাকিস্তান, বর্ডার বন্ধ করে দিয়েছে। সে প্রশ্ন অন্য, বর্ডার বন্ধ করে দিয়েছে ইরান পাকিস্তান। এদিকে বিরাট হুমকি দিয়েছিল ইসরায়েলকে। এই দ্বৈত নীতি নিয়ে পাকিস্তান চলেছে, তাদের ব্যাপার। ভারতের অবস্থান, চীন, রাশিয়ার অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে যে ইরানের পাশে ইরান কার্যত একা হয়ে গেছে। খামেনি তিনি বলছেন, খামেনিকে তিনি আমেরিকা থেকে যখন 1979 সালে ইসলামিক রেভলিউশন হলো, সাকসেসফুলি সম্পন্ন হলো, তার 45 বছর চলছে, তখন রেজা শাহ পাহলভির পরিবার সহ পালিয়ে যান তার স্ত্রী শিশুপুত্রকে নিয়ে। সেই শিশুপুত্র আজকে রেজা শাহ পাহলভি ওই বংশধর, তিনি একটি মন্তব্য করেছেন, বলছেন ইরানের কাছে সুবর্ণ সুযোগ এসেছে গণতন্ত্রের পথে আসা। আয়াতুল্লাহ খামেনি যুদ্ধ শুরুর যে কথা বলেছেন, এবং রেজা পাহলভি তিনি বলছেন ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটেছে সরাসরি, অর্থাৎ দুজন সম্মুখ সমরে এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছেন। যা শুরু হয়েছে তার পরিবর্তন করা যাবে না, রেজা পাহলভি বলছেন। এবং তিনি পরিষ্কার তিনি মানে এই কথা বলছেন, এবং সম্পূর্ণ এই যুদ্ধের জন্য দায়ী করেছেন হচ্ছে খামেনিকে। ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল, এখনই সময় এসেছে রুখে দাঁড়ানোর। আমরা দেখেছি যে কিভাবে রুখে দাঁড়িয়েছিলেন কিছুদিন আগেও পর্যন্ত। 2023 সালে ইরান এক বৈপ্লবিক ট্রানজিশনের সামনে এসে দাঁড়িয়েছিল। রেভলিউশনারি গার্ড দিয়ে নিষ্ঠুরভাবে দমন করতে সেই সময় সক্ষম হয়েছিলেন খামেনি। তিনি বলছেন ইসলামী প্রজাতন্ত্রের সমাপ্তি হলে তা হবে ইরানি জাতির বিরুদ্ধে 46 বছরের দীর্ঘ যুদ্ধের সমাপ্তি। ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটেছে, রেজা পাহলভির বক্তব্য। আরেকটা কথা বলি, এই যুদ্ধ শুরু কেন এই কথাটা বলেন, একটা পোস্টার টুইট করে দিয়েছিলেন খামেনি। সেখানে দেখা যাচ্ছে যে একজন মশাল হাতে দাঁড়িয়ে রয়েছে, পেছনে অনেক সোলজার তারা রয়েছেন, এবং সেখানে যে লেখা যেখানে ছিল সেখানে হচ্ছে জায়নিজমের বিরুদ্ধে, অর্থাৎ ইহুদিবাদের বিরুদ্ধে তাদের বক্তব্য, এবং বলছেন সেখানেই বলছেন যুদ্ধ শুরু। এবং এই টুইটটি অত্যন্ত বিভিন্নভাবে খুব ভাইরাল হয়েছে। অর্থাৎ খামেনি, তাকে অনেকেই আখ্যায়িত করছেন অত্যন্ত একগুঁয়ে লোক, এবং তার জেদের কারণে আজকে ইরানের এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে একটা স্বাভাবিক অনেকের মধ্যে প্রশ্ন আসবে যে এইটা নিয়ে অনেকে শঙ্কিত, যুদ্ধ লেগে গেলে বিশেষ করে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়ায় তার একটা সুদূর প্রসারী প্রভাব থাকবে। এ ব্যাপারে কোনো আর মানে দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে এই যুদ্ধর দিকেই কি সম্পূর্ণ একটা ভয়াবহ যুদ্ধর কি আমরা চাইব, নাকি এর বিরুদ্ধে একটা কোনো একটা ন্যারেটিভ বা ডিবেটের লড়াই শুরু হবে যে বিকল্প কি, কি হতে পারে বিকল্প, তার সন্ধান করব। আমরা অবশ্যই সেই সন্ধানটাই করব। যুদ্ধের বিরুদ্ধে বিকল্প কি? শান্তি তো বটেই, কিন্তু শান্তি বাতাবরণ করতে গেলে রেজা পাহলভি যে কথাটা বলছেন সেটা কি সত্য? এ বিষয়ে আসবো, কিন্তু শুরুতে একটা প্রতিবেদনকে সঙ্গে নেব। প্রতিবেদনের পর আমরা আসবো এই নিয়ে বিস্তারিত আলোচনায়।
পশ্চিম এশিয়ার আকাশে এখন সিঁদুরে মেঘ, ধোঁয়ায় ঢেকেছে আকাশ বাতাস, গনগনে আগুনে পুড়ে ক্ষতবিক্ষত জামাল কুদুর ইরান। আগুন লাগিয়ে দাপাদাপি করছে ইসরায়েল, ইরানে মৃত্যু মিছিল, স্বজন হারানোর হাহাকার। ইরানের হামলায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, যুদ্ধের আবহে তপ্ত পশ্চিম এশিয়া, ইসরায়েল বনাম ইরানের সংঘাত, আর সেই সংঘাতে বরাবরের মতোই এবারও মধ্যস্থতাকারী আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। সংঘর্ষের সূত্রপাত 12 ও 13 জুনের মাঝামাঝি ভোর রাত 3টেই। ইরানের ওপর প্রথম ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইসরায়েল। ইরানের সামরিক কর্তৃপক্ষকে নিশানা করে তারা, পাশাপাশি পরমাণু পরিকাঠামো ও অস্ত্রাগারের ওপরও বড় ধরনের আঘাত হানে। এর প্রতিশোধ হিসেবে ইরান শুক্রবার গভীর রাতে তেল আভিভ ও জেরুজালেমের দিকে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ইতিমধ্যেই তেহরানে হামলা চালিয়ে শীর্ষস্থানীয় 9 বিজ্ঞানীকে হত্যা করেছে তেল আভিভ। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের অধিকাংশই প্রাণ হারিয়েছেন। ইরানে হামলার জেরে প্রাণ হারিয়েছেন 500-রও বেশি মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আচমকা ইরানের ওপর তেড়ে ফুঁড়ে কেন হামলা চালালো নেতানিয়াহুর দেশ? ইসরায়েলের দাবি, পরমাণু শক্তি বৃদ্ধি করতে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের ভান্ডার তৈরি করে ফেলেছে ইরান। কয়েক দিনের মধ্যেই 15টি পরমাণু বোমা তৈরি করে ফেলতে পারে তারা, যা ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে আগেভাগে নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে এই হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই হুমকি দূর না হওয়া পর্যন্ত হামলা যতদিন প্রয়োজন ততদিন চলবে। ইরানের বিরুদ্ধে এই হামলাকে অপারেশন রাইজিং লায়ন নাম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাতে জোরালো সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্প্রতি ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। সূত্রের খবর, ইরান ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পরই গোপন জায়গায় বাংকারে আশ্রয় নেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। এরপরই তাকে উদ্দেশ্য করে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোথায় খামেনেই লুকিয়ে আছেন তাও নাকি আমেরিকা জানে বলে জানান তিনি। চাইলেই খামেনেইকে নাকি মারা যায় বলে হুমকি দেন ট্রাম্প। এক্স হ্যান্ডেলে তেমনটাই দাবি তার। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির আবহে হঠাৎই মঞ্চে অবতীর্ণ হন ট্রাম্প। জানিয়ে দেন, ইরানকে তিনি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, বেঁধে দিয়েছিলেন 60 দিনের সময়সীমা। তা পেরিয়ে 61 দিন পরতেই ইরানে মারমুখী হামলা করে ইসরায়েল। তাতেই ইরান ইসরায়েলের যুদ্ধাগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার আশঙ্কা আরও জোরদার হয়ে ওঠে। কিন্তু ট্রাম্প কিসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইরানকে? এ প্রসঙ্গে ট্রাম্প এক্স হ্যান্ডেলে নিজেই জানান, সমঝোতার জন্য 2 মাস আগে ইরানকে 60 দিন সময় দিয়েছিলাম। 61তম দিন হয়ে গিয়েছে। কি করণীয় বলেছিলাম ওদের, কিন্তু ওরা সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এখনো হয়তো দ্বিতীয় সুযোগ আছে ওদের কাছে। ট্রাম্প আরও জানান, আমি বলেছিলাম, কল্পনাও করতে পারবে না কি পরিস্থিতি তৈরি হতে পারে। আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে মারাত্মক সামরিক সরঞ্জাম তৈরি করে এবং ইসরায়েলের কাছে তা বহুল পরিমাণে রয়েছে। কোনটা কিভাবে ব্যবহার করতে হয় তা ওরা জানে। যারা বড় বড় কথা বলছিল সকলে মারা গিয়েছে। পরিস্থিতি আরো খারাপ হবে। এখনো সময় আছে হত্যাযজ্ঞ বন্ধ করার। পরের হামলা আরো নৃশংস হতে পারে। সব শেষ হয়ে যেতে পারে। সব শেষ হওয়ার আগে সমঝোতায় আসা উচিত ইরানের। যদিও এত সবের মাঝে এই হামলায় আমেরিকার কোনো ভূমিকা নেই বলে মত মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। কিন্তু ইরানের পরমাণু শক্তি নিয়ে উদ্বেগে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা আমেরিকার অন্যতম একটি উদ্দেশ্য। আবার ইসরায়েলের সহযোগী দেশ হিসেবেও বরাবর নিজের অবস্থান বজায় রেখে এসেছে আমেরিকা, যে কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপানো হলেও যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি তারা। ফলে ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার ভূমিকা যে নিরপেক্ষ নয় তার বলার অপেক্ষা রাখে না, বরং আড়ালে আবডালে ইসরায়েলকে সম্পূর্ণ সহযোগিতা করে চলেছে আমেরিকা। ইরান যদিও ইউরেনিয়ামের ভান্ডার তৈরি করা এবং হামলার প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে, তাদের পাল্টা দাবি আসলে আগ্রাসন দেখাতেই হামলা চালিয়েছে ইসরায়েল। তবে আমেরিকা এবং ইরানের মধ্যে যখন পরমাণু শক্তি নিয়ে আলোচনা চলছে, ঠিক তার মাঝেই ইসরায়েলের এই হামলা যেন 2-2 4 হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই হামলা যে রীতিমতো পরিকল্পনা মাফিক, সেই সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। আর এতে আমেরিকার ভূমিকাও যে কতটা গুরুত্ববাহী তা যত সময় গড়াচ্ছে তত স্পষ্ট। এদিকে হামলা কিংবা হামলায় সহযোগিতা পুরোটাই ইরানের ইউরেনিয়াম ভান্ডারের মজুতের ভয়ে করা হচ্ছে তা স্পষ্ট।
অর্থাৎ ইরানের পারমাণবিক অস্ত্র ভান্ডার যে কতটা শক্তিশালী তা আঁচ করতে পেরে ভয়ে পরিমরি গোপনে ছক কষে হামলা চালানো হয়েছে। কথাতেই আছে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তবে ইরানও চুপ করে বসে থাকার পাত্র নয়। হামলার ষষ্ঠ দিন পড়তে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। এক্স হ্যান্ডেলের পোস্টে খামেনেই লেখেন, জঙ্গি ইহুদি শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিদের কোনো দয়া দেখাবো না। এখন দেখার আমেরিকা কি ভূমিকা নেয় আর কার জোরই বা কত বেশি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব, তার কারণ অনেকগুলো প্রশ্ন স্বাভাবিক। এই প্রতিবেদনের পর আপনাদের আছে যে পরমাণু বোমাটাই কি আসল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো আরও কারণ যুক্ত থাকতে পারে? কেনই বা ইরানকে এই রেজিস্ট্যান্স যখন ইরান দিতে চাইছে, তাদের হচ্ছে জনতা, সেই যে জনতা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বা দেশের জাতীয়তাবাদের প্রশ্নে ইরান বরাবরই অত্যন্ত সক্রিয়, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় 1979 সালেও নেমেছিল। পরবর্তী বিভিন্ন সময়ে তাদের অংশগ্রহণ দেখা গেছে। তার পাশে অন্যান্য দেশগুলো কি সত্যিই রয়েছে, বিশেষ করে ইসলামিক দেশগুলো কতজন রয়েছে? এই প্রশ্নগুলো স্বাভাবিক আসা বা কি প্রভাব তৈরি হতে চলেছে আগামী দিনে ভূ রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী ভারতের কি পরিস্থিতি তৈরি হতে পারে, এই সমস্তগুলো কিছু নিয়ে আমরা চেষ্টা করব যতটা সম্ভব গভীরে প্রবেশ করার। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আদিত্য দাস, অধ্যাপক আদিত্য দাস, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রয়েছেন ডক্টর দেবাশিস নন্দী, তিনিও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং দেবশ্রী ভট্টাচার্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগদান করছেন এবং তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাদের সঙ্গে থাকছেন। আমি একটু ডক্টর দেবাশিস নন্দী আপনাকে দিয়ে শুরু করতে চাইব। আজকে ষষ্ঠ দিন, ইসরায়েল পরিপূর্ণভাবে সে এখনও আক্রমণ করছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তার এই টুইটটা তো সকলেই দেখেছেন যে নিঃশর্তে আত্মসমর্পণ করুন, আমরা জানি কোথায় লুকিয়ে রয়েছেন আপনি। এবং মানে আয়াতুল্লাহ খোমেনিকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন আনকন্ডিশনাল, পরের দিন আমার বলছে আনকন্ডিশনাল সারেন্ডারের কথা বলছেন। এই সমস্ত বিষয়গুলোকে মূল্যায়ন চলছে, কিন্তু ইরানে কেউ কেউ বলছেন তিনি নাকি পালিয়ে গেছেন, তার কারণ তার শীর্ষ কমান্ডার যারা বা রেভলিউশনারি গার্ডের যারা, তারা ছত্রভঙ্গ। এমতো অবস্থা আয়াতুল্লাহ খোমেনি হয়তো আত্মসমর্পণ করবেন, নাকি তাকে কোনো একটা অজ্ঞাত জায়গায়, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি জানেন কোথায় আছেন, সেখানে গিয়ে একটা সুপারসনিক কোনো মিসাইল হানায় তাকে গুড়িয়ে দেওয়া হবে, না ড্রোন হানায়, এই নিয়ে মানে চলছে। আর রেজা শাহ পাহলভির বক্তব্য, এটাই মোক্ষম সুযোগ। 46 বছরের অবসান, ইসলামী শাসনতন্ত্রের অবসান চেয়েছেন পূর্বতন শাসক রেজা শাহ পাহলভি। এরকম একটা পরিপ্রেক্ষিতে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কি সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ চলছে, পুরোপুরি যুদ্ধ বলা যাবে না। এটা অনেকগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ। বিষয়টি শুধু দ্বিপাক্ষিক স্তরে এখনও নেই, এটা বহুপাক্ষিক ইনভলভমেন্টের একটা ব্যাপার দেখতে পাচ্ছি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়েছেন। প্রথম দিকে তিনি বলতে চাইছিলেন যে আমেরিকার কোনো সংযোগ নেই, ইসরায়েলকে আমেরিকা প্রভাবিত করেনি ইরানের বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু পরিষ্কার করে দিলেন যে ইরানকে সমর্পণ করতে হবে। এটা রিপাবলিক হোক ডেমোক্রেটিক হোক, ইরানকে তারা রোক স্টেট বলে আমেরিকা। ফলে দীর্ঘদিন ধরে আমেরিকার একটা অভিযোগ ছিল বা আশঙ্কা ছিল ইরাক হয়তো গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে বা প্রযুক্তি হস্তান্তর করে বিভিন্ন রোক স্টেটগুলোকে বা সন্ত্রাসবাদী গোষ্ঠীকে। আমেরিকার বিভিন্ন ইনভেস্টিগেশন টিম এই বিগত 2 দশকেরও বেশি সময় ধরে একাধিকবার গিয়েছে এবং আইআইএর তত্ত্বাবধানে গেছে, কিন্তু প্রমাণ খুঁজে পায়নি। এবং ইরানের বিরুদ্ধে ভোটাভুটির অ্যারেঞ্জ করেছিল 2006 সালের 1 জানুয়ারি আইআইএ। ভারত কিন্তু ভোটদান থেকে বিরত ছিল, তো প্রমাণ করতে পারেনি। তারপরে বিভিন্ন সময় আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে যেহেতু আমেরিকার বন্ধু রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকার উদ্যোগে বা সহায়তা ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল 48-এ, আমরা সকলেই জানি। তারপর থেকে আমেরিকা ক্রমাগত শুধু ইসরায়েলকে সমর্থন করেনি, এন্টায়ার আরব দুনিয়ায় ইসরায়েলের মাধ্যমে বিভিন্ন প্রভাব সৃষ্টি করেছে। এবং ইসরায়েলের সাথে মানে আমরা আরব ইসরায়েল যুদ্ধ, মিশরের সাথে যুদ্ধ, একাধিক বিবাদের কথা জানি, পাশাপাশি প্যালেস্টাইনের উপর কি আক্রমণ আমরা জানি। এখন ইরানের যেটা ইন্টারেস্ট সেটা হচ্ছে যে
যখন র্যাডিক্যালাইজেশন ঘটলো ইরানে 1979-এর পর আয়াতুল্লাহ খেমানির পর থেকে তাদের একটা মিশন হয়ে গেল যে যেইভাবে ইসলামকে সাপ্রেস করছে বিশেষ করে প্যালেস্টাইনিদের, তা ইসরায়েলকে শিক্ষা দিতে হবে, তার জন্য নন স্টেট অ্যাক্টার্সদের অর্থাৎ সন্ত্রাসবাদী গোষ্ঠীদের সক্রিয় করতে হবে অন্যান্য প্রতিবেশী দেশ থেকে। যেমন হচ্ছে লেবাননে হিজবুল্লাহ গ্রুপ, আবু নাদাল গ্রুপ, এদেরকে দীর্ঘদিন ধরে মদদ দেয় ইরান এবং হামাসকে দেয়। এবং হামাসকে কবে থেকে দেওয়া শুরু করলো, ইয়াসির আরাফাত যখন পিএলও নেতা ছিলেন, বিশ্ববন্দিত নেতা, এবং তিনি নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিলেন, তার সময় প্যালেস্টাইন একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড একটা আন্দোলন করতো। প্যালেস্টাইন তো রাষ্ট্র নয়, রাজনৈতিক ভূখণ্ড মাত্র, সার্বভৌমিকতা নেই। কিন্তু তারপর থেকে একটা ক্ষমতা শূন্যতা হওয়ার পরে হামাস সেই ক্ষমতা শূন্যতা দখল করার চেষ্টা করলো এবং তাকে সাপোর্ট করতে থাকলো বিভিন্ন অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, আর যাতে করে ইসরায়েলকে আক্রমণ করতে পারে। এবং পাশাপাশি যেহেতু আমেরিকা বারবার মধ্যপ্রাচ্যে একটা বিভাজন সৃষ্টি করেছে, যে শিয়া সুন্নির একটা বিভাজন আমরা জানি, কারণ ইরান বলে যে রাষ্ট্রটিকে দেখছি যে এশিয়ার ষষ্ঠ বৃহত্তম রাষ্ট্র, প্রাকৃতিক সমৃদ্ধ রাষ্ট্র, এবং মানে শুধু অর্থনৈতিক দিক দিয়ে নয়, প্রযুক্তিগত বা সায়েন্টিফিক গবেষণা উন্নত রাষ্ট্র। তো অন্যান্য মধ্যপ্রাচ্য রাষ্ট্র অপেক্ষা কিন্তু ইরানের সক্রিয়তা আছে। অন্যান্য যে রাষ্ট্রগুলো তারা তেল বিক্রি করে, বাইরে থেকে টেকনোলজি ধার করে, অধ্যাপকরা গিয়ে ওখানে পড়ায়, নিজস্ব অধ্যাপক ওখানে, বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা আছে, অর্থাৎ নলেজ ইকোনমিটা দাঁড়িয়ে আছে যে বাইরে সহায়তা। ইরানের কিন্তু নিজস্বতা রয়েছে। পরে বারবার নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও কিন্তু পশ্চিমী দুনিয়ার কাছে মাথা নোয়ায়নি। এটা আমেরিকার একটা গাত্রোদয়ের কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে যেহেতু ইরানের বন্ধু হচ্ছে রাশিয়া এবং চায়না, এবং যেহেতু 2014 অনওয়ার্ডস রাশিয়া বিশ্ব রাজনীতিতে অ্যাসার্ট করছে, নতুন করে পুনরুদ্ধার করছে নিজের ক্ষমতা, ক্রিমিয়ার ক্রাইসিসের পর থেকে, আইসিসের যে উত্থান ঘটলো 2014-15 ইরাক এবং সিরিয়া, তারপর থেকে, এবং সম্প্রতি ইউক্রেন ক্রাইসিসে, তখন আমেরিকা মনে করলো যে আমার শত্রুপক্ষের সাথে আরেক শত্রুপক্ষের যোগাযোগ হয়েছে, ফলে মধ্যপ্রাচ্য হয়তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে। এবং ইরানের সাথে ইতিমধ্যে ইরান কি নেটওয়ার্ক করছে, যেহেতু ইরান একঘরে রাষ্ট্র, এবং ইরান কিন্তু ইসলামিক রাষ্ট্র ছিল না আগে, পারস্য সভ্যতার রাষ্ট্র ছিল, এর কালচারটা আলাদা, এবং এটা শিয়া রাষ্ট্র, অর্থাৎ কালচারালিও আলাদা। যেমন আরব লীগের 22টি রাষ্ট্রের মধ্যে ইরান কিন্তু আলাদা, ফলে ওরা জাতিতে আরব যারা রয়েছে জাতিগতভাবে তারা একদিকে, আর এই যে পারস্য জাতি এবং তারা সুন্নি সম্প্রদায়ের, শিয়া সম্প্রদায়, ফলে এদেরকে একটা বিভাজন আছে। এবং ডোনাল্ড ট্রাম্প 2017 সালে রিয়াদে সফর করেছিল, তখন তিনি আরব দুনিয়াকে বিভাজন করার জন্য কি করেছিলেন, সমস্ত আরব দুনিয়ার রাষ্ট্রকে ডেকেছিলেন রিয়াদে, শুধু এক্সেপ্ট ইরানকে ডাকেনি, আর হচ্ছে কাতারকে ডাকেনি। কাতারকে কোনো একটা কারণে তখন বাধ্য করেছিল। এইবার এসে দেখবেন আবার কাতারকে বেস্ট স্টেট বলছে এবং কাতারের কাছ থেকে গিফট নিয়ে গেল। এবং মধ্যপ্রাচ্যে বারবার যে বিভাজন সৃষ্টি করেছিল, এটা প্রমাণ হচ্ছে যে ইরানে যুদ্ধ ঘটেছিল। সাদ্দাম হোসেন যখন 80 সালে ইরান আক্রমণ করেছিল, অপেক্ষাকৃত অনেক ক্ষুদ্র আয়তনের ইরান অপেক্ষা ইরাক, কিন্তু সাদ্দাম হোসেন তখন খুব পপুলার ছিলেন এবং খুব পাওয়ারফুল ছিলেন, কুর্দ সম্প্রদায়ের লোকদেরও মারছে নিজের দেশে, আবার একদিন নিজের পাওয়ারটাকে দেখান, খুব পপুলার লিডার ছিলেন। এবং সেখানে কিন্তু আক্রমণে কিন্তু আমেরিকা রাশিয়ার ইনভলভমেন্ট ছিল। আল শরিয়া একটা জলপথ ছিল, সেই জলপথের উপর আধিপত্য বিস্তার করা নিয়ে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই যুদ্ধে কোনো রাষ্ট্রই কিন্তু মানে লাভবান হয়নি। পরবর্তীকালে যখন ইরান রেডিক্যালাইজেশনের দিকে গেল, তখন যেটা সমস্যা হলো, ইরানের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলো, হিউম্যান রাইটস ব্যাহত হলো, আবার সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেল। এই বিষয়টিকে আমেরিকা গ্লোবালাইজড করলো, যে এই রাষ্ট্রের আপেক্ষিক স্বতন্ত্রতা হারিয়েছে, এই রাষ্ট্রে গণতন্ত্র নেই, এই রাষ্ট্র মধ্যপ্রাচ্যে র্যাডিক্যালাইজেশন ঘটাচ্ছে, সুতরাং এই রাষ্ট্রের বিরুদ্ধে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এক হও। অর্থাৎ হান্টিংটনের যে ক্ল্যাশেস অফ সিভিলাইজেশনের যে আমরা কনসেপ্টটা পাই, যে ইসলামিক ওয়ার্ল্ড এবং খ্রিস্টানিটির মানে ওয়েস্টার্ন যে খ্রিস্টান ওয়ার্ল্ডের মধ্যে একটা বিবাদ, সেটা কিন্তু এটা একটা বেস্ট উদাহরণ। এবার আপনার কথায় আসি যে প্রেজেন্ট কনটেক্সটে, যে এই যুদ্ধটা লাগার একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হচ্ছে ঠিক 2 বছরের কাছাকাছি সময়, যখন হামাস ইসরায়েলকে আক্রমণ করেছিল এবং ইসরায়েল পাশাপাশি রিটালিয়েট করেছে, যেটা এখনও চলছে। এবং পাশাপাশি যেটা হয়েছিল, গত বছরও কিছুদিন মিসাইল ছেড়েছিল, আবার স্টপ হয়ে গিয়েছিল নতুন করে। কারণ কি, নতুন করে কিন্তু একটা আমেরিকার সাথে ইরানের কিন্তু একটা মানে সমঝোতা হচ্ছিল, পরমাণু বিষয়ে সমঝোতা হচ্ছিল, কিন্তু এই মাঝপথে ইসরায়েল দেখলো যে দিস ইজ দ্য হাই টাইম টু অ্যাটাক ইরান। কারণ হচ্ছে একদিকে তারা হামাসের উপর আক্রমণ করছে, এবং অন্যদিকে ইরান যেহেতু নাশকতামূলক কর্মকাণ্ড করছে, ইরানকে আক্রমণ করছে, এবং আমেরিকার গ্রিন সিগন্যাল ছিল এটা এই সময় করে দাও, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে কোনো যুদ্ধ হচ্ছে না। সুতরাং যুদ্ধ যখন মধ্যপ্রাচ্যে না হবে, কৃত্রিম তেল বাজারের অয়েল মার্কেটে সংকট সৃষ্টি হবে না, আর সংকট সৃষ্টি না গেলে, ভোলাটিলিটি না হলে বিশ্ব বাজারে একটা কোথাও আমেরিকার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। সুতরাং আমেরিকার যে গেমটা দেখবেন, যদি আরব স্প্রিং ঘটেছে 2011 সালে,
তখন আমেরিকায় কি প্রোপাগান্ডা করলো যে আমার মধ্যপ্রাচ্যে একটা মানে গণতন্ত্র যে সমস্ত দেশে ছিল না, অটোক্রেসি ছিল, সেখানে টিউনিশিয়াতে শুরু হয়েছিল, পরবর্তী কালে গ্রেটার আরব দুনিয়া ছড়িয়ে পড়ে এবং মিশরে ছড়িয়ে পড়ে, অন্যান্য দেশে লিবিয়াতে হয় এবং গাদ্দাফির অপসারণ ঘটে। ঠিক এই আমেরিকা বাহিনী ওই দ্য সাপোর্ট অফ ন্যাটো কিন্তু ঢুকে গিয়েছিল এবং পাপেট সরকার গঠন করেছিল। ইরানও 2003 সালে পাপেট সরকার গঠন করেছে ইনভেশনের মধ্য দিয়ে। আমেরিকার এই যে একটা ইসরায়েলের মধ্য দিয়ে করছে, ডিরেক্ট আমেরিকা আক্রমণ করছে না, কারণ আমেরিকা দেখুন, যদি দেখি যে আমেরিকা একদিকে ইসরায়েলকে কেন করছে, যে ইসরায়েলকে দিয়ে ডিরেক্ট করলে একটা যৌক্তিকতা থাকবে, ডিরেক্ট আমেরিকা করলে আমেরিকাকে দোষারোপ করবে আন্তর্জাতিক সমাজ। দ্বিতীয়ত হচ্ছে ইরাকে আমেরিকার বিমান ঘাঁটি আছে, সুতরাং যদি আক্রমণ হয় এবং ইরাক থেকে কিন্তু ইরানের উপর আক্রমণ করতে পারবে, ফলে ইরানকে পর্যদস্ত করা যাবে। অর্থাৎ এই যে ইরানকে কোনোভাবে বাগে আনতে পারছিল না, এই সময়ে এই বাহানা দিয়ে আমেরিকা এটা করতে চাইছে, কিন্তু ইরান কিন্তু ফাঁদে পা দিয়ে ফেলেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে যে অশান্তি এবং রিফিউজি ইনফ্লো এবং আউটফ্লো, ওদিকে ইয়ামেন থেকে শুরু করে জর্ডানে, এটা কিন্তু রাশিয়াও কিছুটা দায়ী, কারণ রাশিয়া কিন্তু তখন ওই আপনার যে সরকার ছিল আসাদ সরকার, যে সিরিয়ার, তাকে সমর্থন করেছিল এবং আমেরিকাও সেখানে ইনভলভ হয়ে যে বিরুদ্ধে। অর্থাৎ কোথায় একটা এন্টায়ার মধ্যপ্রাচ্যে উত্তেজনার সৃষ্টি করা উচিত ছিল, মানে আমেরিকার একটা চাল, এবং সেই চালে কিন্তু ফাঁদে পা দিয়ে ফেলেছে মানে ইরান। মানে ফাঁদে পা দেওয়া বলছে যে এই ভোলাটিলিটি যেটাকে চাইছে সেটাকে যুদ্ধের দিকে এক্সক্যালেট করার জায়গায়, যেটা এই টুইটটা বিশেষভাবে মানে দেখলাম যে যেখানে খামেনি, যিনি হচ্ছে ইরানের স্বাতন্ত্রতা রাখা বা ইসলামী শাসনতন্ত্রের কথা বলছেন, সরাসরিভাবে এইরকম একটা ভোলেটাইল সেজে যেখানে পুরো গেস না করে পুরো যুদ্ধের তিনি ডাক্তার দিয়েছেন, যেহেতু সুপ্রিম লিডার তারই ক্ষমতা আছে একমাত্র জিনিস যুদ্ধে যোগ করবো আমি। ইরান যেমন ধরুন এআইএ বিশ্বের অন্য 10টি দেশের মধ্যে একটি ম্যাথামেটিক্যাল কান্ট্রি বলে, কালচারালি রিচ আমরা সকলেই জানি। তো ইরান শুধু যাত্রীবাহী বিমান তৈরি করতে পারে না, যেমন বোয়িং বা এয়ারবাসের উপর ডিপেন্ডেন্ট। তো ইরানে পুরনো বিমান চলছে, ইরান একটা জায়গায় শুধু দুর্বলতা আছে, এছাড়া কিন্তু ইরান এদের সাহায্য ছাড়া চলতে পারে, আর আমেরিকা ভালো করেই জানে এগুলো ছাড়া চলবে না, এভিয়েশন সেক্টর ধ্বংস হবে। পাশাপাশি এন্টায়ার ইন্টারন্যাশনাল সুইফট সিস্টেম থেকে যেমন এন্টায়ার রাশিয়াকে আউট করে দিয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি, আগামী দিনে তো কিছু কিছু রাষ্ট্রই শুধু নিষেধাজ্ঞা আরোপ করেন, এন্টায়ার ওয়ার্ল্ডের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা বড় অংশ যদি নিষেধাজ্ঞা আরোপ করে, একে ইরাকের মতো অবস্থায় করবে। সাদ্দাম হোসেন যেমন ইকোনমিক্যালি ট্রিপিল্ড হয়েছিল তার রাষ্ট্রটি, ইরানকেও ঠিক তাই করবে। কিন্তু যেহেতু ইরানের প্রাকৃতিক সম্পদ, আমরা ইউরেনিয়াম থেকে শুরু করে প্রাকৃতিক গ্যাস, তেল থেকে শুরু করে ওদের জিঙ্ক আছে, কপার আছে, আয়রন ওর আছে, সুতরাং একে সহজে জব্দ করা যাবে না ঠিকই, কিন্তু একটি দেশ যেটা প্রোডাকশন যদি সেল করতে না পারে গুডস, তাহলে তো এমনি দুর্বল হয়ে যাবে। সেই দুর্বলতার সুযোগ নিয়ে ওকে আরো আচ্ছা, ঠিক এই যেমন তার স্ট্রেংথ এবং উইকনেস রয়েছে, 46 বছরের এই যে ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে হবে, এটা প্রাক্তন যে শাসক ইরানের রেজা শাহ পাহলভির বর্তমান বংশধর, তিনি আমেরিকাতে বসে এই ঘোষণাটা দিয়েছে। এই যে জায়গাটা থেকে এটাকে কিভাবে আপনি মানে দেখছেন? দেখুন, এখানে না খুব জটিল বিষয়টা, এখানে মানে খুব সরলীকরণ করাটা খুব ডিফিকাল্ট এই জিওপলিটিক্সের এই স্ট্রেটাটা। কারণ আপনি দাদা আগে খুব সুন্দরভাবে বলছিল, অনেক জটিলতাকে উনি অ্যাড্রেস করেছেন অ্যান্ড সুন্দরভাবে করেছেন, শুধু গ্রামাটিক্যালি। সেটার থেকেও আমি দুটো জিনিস দেখতে, এই ইরাকের বিরুদ্ধে যখন ইউএস লড়ে, ইউএস অ্যালাইড ফোর্স লড়ে, এই ইরানকে আর্ম সাপ্লাই দিয়েছিল ইসরায়েল 80s, আপনাদের মনে হয়ে থাকবে। বা কুয়েতকে যে বললো যে আগে আইসোলেট করেছিল ইরানের সাথে, সেই কুয়েত কাতারকে আবার এসে গিফট দিচ্ছে ইউএস প্রেসিডেন্টকে। তো জিওপলিটিক্সে দেখবেন প্রাইম ইন্টারেস্টটাই ড্রাইভ করে, মানে কে কোন ইন্টারেস্টে এগোচ্ছে। এখানে উনি একদম রাইটলি বলেছেন, ইরানের নিজস্ব একটা সংস্কৃতি আছে, নিজস্ব একটা সভ্যতা আছে, সেটা তার লেগেসি হোক, যেখান থেকে হিউম্যান বিংয়ের যে কোয়ালিটি, রিসোর্স, নলেজ, ইকোনমি বলুন, যাই হোক। মুশকিলটা হচ্ছে কোথায়, ওদের এই যে থিওক্রেটিক স্টেট, সেইটা থেকে ওদের নিজেদের মধ্যে একটা আন্দোলন আছে, অ্যান্টি হিজাব প্রোটেস্ট এটসেট্রা এটসেট্রা, সেই সবগুলো আছে। আমি এবার ইরানের এই যে রেজিমটা ধ্বংস হয়ে যাওয়ার যথেষ্ট রিজন আছে, মানে এই নয় যে ইন্ডিপেন্ডেন্টলি ইরান ওই অবস্থায় থাকলে, যদি আর কারোর প্রভোকেশন না থাকতো তাহলে ইরান ইনট্যাক্ট থাকতো। তার সাথে সাথে ইউএস ইন্টারেস্ট আছে। ইউএসের মিডল ইস্টের সব থেকে বড় ইন্টারেস্টটা হচ্ছে পেট্রোডলার,
উনি যেটা শেষে একটু বললেন ব্যবসার কথা, অয়েলের কথা, এই পেট্রো ডলারের কন্ট্রোলটা রাখতে গেলে ভোলাটাইল রাখতে হবে মার্কেটটা, কারণ ইন্টারন্যাশনালি পেকড হবে সবই ডলারে। এবার ইরানের মতো দেশ, রাশিয়ার মতো দেশ, এরা একমাত্র বাইল্যাটারালি কারেন্সিতে ডিল করে। যেমন ভারতবর্ষ রুপি দিয়ে ইরানের কারেন্সিতে তেল কেনে, সেটা ডলারে পেকড হয় না। তো সেই রেজিমটাকে হাতে আনতে ইউএস এখানে ইন্টারভেন করবে। এবার ইরানের মতো একটা, যাই হোক, সৌদি ইরান বড় শক্তি মিডল ইস্টের এখনো পর্যন্ত, এরা ছোট ছোট এই কুয়েত, কাতার, ইরাক নয়। যার জন্য দেখবেন শিয়া সুন্নি ডিভিশন তো একটা সৌদির সাথে ইরানের গ্র্যাজুয়ালি ছিল, বহুদিন ধরেই ছিল। এই যুদ্ধের পরিস্থিতিতে সৌদি ইসরায়েলকে সাপোর্ট করে দিয়েছে, আর ইসরায়েল হচ্ছে ইউএসএর স্যাটেলাইট স্টেট তৈরি করা একদম মিডল ইস্টে। ওই পেট্রো ডলারের কন্ট্রোলটা আনতে সামরিকভাবে হোক, ইন্টেলিজেন্স দিয়ে হোক, সেটা ইসরায়েল ইউএসএর হয়ে করে। এবার সেইখানে ভারতের একটা সেটব্যাক, যে বাইল্যাটারাল যে চুক্তিগুলো তেল নিয়ে হতো, ন্যাচারাল গ্যাস নিয়ে হতো, সেইখানে ব্যবসায় এফেক্টেড হবে ভারতবর্ষ। সাথে সাথে এটাও দেখতে হবে ইসরায়েলের সাথে ভারতের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা ইন্টেলিজেন্স শেয়ারিং হোক বলুন, কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অ্যান্টি ইসলামিক স্ট্যান্ডে ভারতের সাথে দাঁড়ানো বলুন, সেগুলো ক্রনিক্যালি ইসরায়েল করে গেছে। সেই জন্য ভারত দেখবেন, ভারত সরকার, ভারতের বিদেশ মন্ত্রক একটা নিউট্রাল স্ট্যান্ড নিয়েছে। নিউট্রাল ইন দ্য সেন্স, আমরা এই পক্ষেও নেই কমপ্লিটলি, আমরা ওই পক্ষেও নেই কমপ্লিটলি, কারণ ডিপ্লোমেসিতে আপনার ইন্টারেস্টটাই হচ্ছে প্রাইম মোটিভেশন। আমি মানে আমার চিরকালে বন্ধু বা চিরকালে শত্রু বলে এরম কিছু হয় না, মানে এরম স্টিগমাটাইজ করে দেওয়া যায় না। আরও একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যেটা দিয়ে শুরু করলাম, যে এই ইরানকে আর ইসরায়েল আর্মস সাপ্লাই দিত ইরাক ওয়ারের সময়, তার সাথে ওরা একটা পেরিফেরি ডক্ট্রিন করেছিল, সেটা হচ্ছে এই 1958 থেকে 1973 মতো। সেখানে কি করেছিল, যত আরব ওয়ার্ল্ড আছে তার এগেনস্টে ছিল ইসরায়েল, যেহেতু ওদের জন্মলগ্ন থেকে আরব ওয়ার্ল্ডের সাথে লড়াই। এবার সেইখানে পেরিফেরিস্ট ডক্ট্রিনে 3টে নেশনকে ওরা বাদ রেখেছিল, একটা হচ্ছে ইরাক, একটা হচ্ছে টার্কি, একটা হচ্ছে ইথিওপিয়া, নর্থ আফ্রিকার একটা দেশ। তো এই জন্য তো ইরাকের সাথে ওদের, ইরানের সাথে ওদের কন্টিনিউয়াস কনফ্লিক্ট আমরা কিন্তু লাস্ট 50 ইয়ার্স বা 60 ইয়ার্স ইতিহাসে আমরা বলতে পারি না। এখন যে জায়গাটা খুব সুন্দরভাবে বলেছেন, ইরান সেই ফাঁদে পা দিল, ওদের অনেক নিউক্লিয়ার সায়েন্টিস্ট মেরেছে, ওদের অনেক সেনা প্রধানকে অ্যাসাসিনেট করেছে, সেটা। এবার ইউএস, আজকেই দেখলাম আমি, রাশিয়া একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছে যে যদি ইউএস ডাইরেক্টলি ইনভলভ হয় আমরাই ঢুকবো। মানে সেই বাইপোলার ওয়ার্ল্ডের কনফ্লিক্টেই আলটিমেট জিনিসটা দাঁড়াচ্ছে। আমরা চাইবো তো অবশ্যই খোমেনির অবসান হোক, ওই রেজিম থিওক্রেটিক রেজিম কোনো দেশের ডেমোক্রেসির পক্ষে বা কোনো দেশের রিপাবলিকের পক্ষে সেটা কোনো শুভ সংকেত হতে পারে না, বা ভারতের মতো গণতান্ত্রিক দেশ সেটা সমর্থন করতে পারে না। সাথে সাথে ইউএসকেও আমাদের একটু বুঝে চলতে হবে, কারণ আজকে দেখবেন, আজকে রাত্রে ডিনারে ওয়াশিংটনে ডেকেছে আসিফ মুনিরকে, পাকিস্তানি যে জেনারেল পেহেলগাঁও অ্যাটাকের মূল মাস্টারমাইন্ড, এতে করেছে একদম এই আপনার মিডিয়াই বসেছে। ঠিক আছে, আজকে ট্রাম্প বসবে আসিফ মুনিরের সাথে, কেন? কারণ ইরানের সাথে দেখবেন পাকিস্তানের একটা ছোট বর্ডার শেয়ারিং এর ব্যাপার আছে, অলরেডি ওরা বর্ডারটাকে সিল করে দিয়েছে। সাথে ওখানে আসিফ মুনিরের থেকে, মানে ইরানকে এবার জয়েন্ট অ্যাটাক করবে, এদিকে ইসরায়েলি করছে, এইদিকে পাকিস্তানের সহায়তা, কারণ পাকিস্তানের বিভিন্ন সময় ইউএসের সহায়তা দরকার হচ্ছে, আর ইউএস সেটা করেওছে। যেরকম ওয়েস্ট এশিয়ায় যদি দেখেন আপনার ইসরায়েলের সাপোর্ট নিয়ে করে, সাউথ এশিয়ায় পাকিস্তানের অ্যালাই, কারণ যখন যখন দেখবেন মিলিটারি ডিক্টেটররা রেজিম চেঞ্জ হয়েছে, মিলিটারি ডিক্টেটররা পাকিস্তান কন্ট্রোল করেছে, তখন ওদের জিডিপি বা গ্রোথ রেট বেড়েছে, অন্য সময় 3%, 4%, ওই সময় 6%, 7%। কারণ যত ইউএস অ্যালাই আছে, জার্মানি বলুন, জাপান বলুন, ওরা ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, আর্মস ওয়েপন দিয়েছে, ওদের ফরেন এড, ওয়ার্ল্ড ব্যাংক, এদের রিসেন্ট দেখুন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজ, এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওরা দুজনেই যে লোনগুলো আটকে ছিল সব ডিক্লেয়ার করলো। এইগুলো জাস্ট পরিবেশ পরিস্থিতিটাকে তৈরি করছে। আর ইরানে যে ফর্মে ঢুকেছে, আর খোমেনি যে স্টান্স নিয়ে বসে আছে, ইরান ধ্বংস বা এই রেজিম ধ্বংস শুধু সময়ের অপেক্ষা। ঠিকই বলেছেন উনি, পাকিস্তানের মাটিটা আবার ব্যবহার করে ওখান থেকে ফ্লাই করে, একদম যেটা আফগানিস্তানে করেছিল, সেম এটা পুরস্কার আর কি, আমাদের আসিফ মুনিরকে এটাকে পুরস্কৃত করলো আর কি। আরো একটা দেখুন, এখানে আরো একটা জিনিস প্রমাণিত হচ্ছে, বাংলাদেশের যে রেজিম চেঞ্জ সেইটা যে করেছিল আমেরিকা, কারণ বাংলাদেশ এই সময় অন্য সব ক্ষেত্রে ইসলামিক ওয়ার্ল্ডে দাঁড়াচ্ছে, এই ক্ষেত্রে ইরানের সাথে দাঁড়ায়নি একদম। তার প্রধান কারণ হচ্ছে পুরো মোহাম্মদ ইউনুস দাঁড়িয়েছে ইউএস এর প্রোগ্রাম করা হোমে,
দেবশ্রী ভট্টাচার্য। হ্যাঁ, শুভ সন্ধ্যা সুজিত দা, সকলকে শুভেচ্ছা। এখন প্রশ্নটা হচ্ছে, দেখুন, এই আমি এটা আগেও আপনাদের চ্যানেলে বলেছিলাম যে কারা এগুলো করছে, যাদের কাছে মানে অভিযোগটা কি, ইরানের ইন্টারন্যাশনাল যে ইন্টারনাল যে সিচুয়েশন, তাদের গণতন্ত্রহীনতা, তাদের একনায়কতন্ত্র, তাদের ধর্মীয় ইম্পোজিশন, এগুলো সব আমরা মানলাম, কিন্তু মুশকিল হচ্ছে কারা ইরানকে একটা অছিলায় যুদ্ধ পাকানোর চেষ্টা করছে, তাদের যারা আর কি, যাদের কাছে সবচেয়ে বেশি অ্যাটমিক পাওয়ার আছে। আর ইসরায়েল তো, তারা তো ওই এর মধ্যেও না, আইএই এর মধ্যেও না, তারা ট্রিটিতেও সই করেনি, তারা জানাবে না বলেছে। ইরানের বিরুদ্ধে মূল অভিযোগটা কি? ইরানের বিরুদ্ধে মূল অভিযোগটা হচ্ছে যে ওরা নাকি প্রচুর পরিমাণে ইউরেনিয়াম জোগাড় করছে এবং সেটা অ্যাটমিক ওয়েপন তৈরি করছে বলে, যদিও নির্দিষ্ট প্রমাণ, ডক্টর নন্দী বলছিলেন, কোথাও কিন্তু কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এই একটা অছিলা ধরে কারা করছে, যাদের সবচেয়ে বেশি অ্যাটমিক পাওয়ার, যারা বিশ্বে কিন্তু অ্যাটমিক বম্ব অলরেডি চার্জ করে ফেলেছেন পৃথিবীর ইতিহাসে, আর কোনো দেশ করেনি, তারা এখানে এসে একটা দেশকে ব্যাকআপ করে, ইসরায়েলকে ব্যাকআপ করে, কারণ তারা হয়তো যখন তখন সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে বলে কয়েকদিনে আমরা শুনতে পাচ্ছি। তাহলে এই তারা অন্য দেশকে বলছে তুমি অ্যাটমিক পাওয়ার, তোমার অ্যাটমিক ওয়েপন কেন তুমি ব্যবহার করছো, তুমি অ্যাটমিক ওয়েপন ব্যবহার করতে পারবে না, আমরা যতক্ষণ না তোমাকে বলবো। তাহলে এই যে পৃথিবীর যে 9টা দেশের মধ্যে ইরানকে বাদ দিলে যারা অ্যাটমিক পাওয়ার আছে, তার মধ্যে উত্তর কোরিয়াও আছে অবশ্যই, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে আমেরিকা। এবার ইরানের যে ইনস্টেবিলিটি, যে র্যাডিক্যালিজমের পর থেকে ইরানের যে অবস্থাটা হয়েছে, যেখানে গণতন্ত্র নেই, কিন্তু একটা কথা হচ্ছে তাদের দেশের লোক কিন্তু ওটা চেয়েছিল। তাদের এটা কিন্তু মনে রাখতে হবে, তারা হয়তো পিছনের দিকে হেঁটেছে, কিন্তু সেটা তাদের দেশের লোক চেয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছি যে কিছু কিছু এই যে হিজাব ইনসিডেন্ট নিয়ে তাদের দেশের মহিলারা অত্যন্ত ভাবে সেটাকে প্রতিবাদ করেছে এবং তারা একটা নতুন পৃথিবী চাইছিল, যেটা রাষ্ট্র, ইরান রাষ্ট্র তাদের জোর করে সেটাকে চাপিয়ে দিয়েছে। কিন্তু সেইটাই কিন্তু একটা যুদ্ধের ইস্যু হতে পারে না, সেটা তো কখনো যুদ্ধের ইস্যু হতে পারে না। কিন্তু এই যুদ্ধ ইস্যুটার মূল উদ্দেশ্যটা, অনেকে বলছে যে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ ইরান যেহেতু ইয়েমেনের ওই হাউদিসদের, হামাসকে, তারপরে লেবাননের হেজবুল্লাহকে অস্ত্র সাপ্লাই করে, বিভিন্ন সোর্স থেকে তাদের নারিশ করে, সেই আশঙ্কায় ইসরায়েল নাকি ইরানকে আক্রমণ করেছে। দেখুন, ইসরায়েলের সাথে তো ইরানের কোনো বর্ডার নেই, কোনো বর্ডার নিয়ে ডাইরেক্ট কনফ্লিক্ট ইন্টারভেনশনের প্রশ্নটাও কিন্তু নেই, কিন্তু ইরানকে তারা শত্রু, সবচেয়ে শত্রু মনে করে, কারণ ইরান কিন্তু ওই অঞ্চলের যে বাকি দেশ আছে, যে আরব দুনিয়ায়, তার থেকে সবচেয়ে পাওয়ারফুল দেশ, তারা সব নিজে স্বয়ংসম্পূর্ণ দেশ মোস্ট অফ দ্য কেসে। এই জায়গাটা কিন্তু আমেরিকা এবং আমেরিকার যে স্যাটেলাইট স্টেট পাকিস্তান, এটা কিছুতেই মেনে নিচ্ছে না। আর ওই গালফ ওয়ারে ওই যে ওই পেট্রোল ডলারের কন্ট্রোল, এটা তো নিশ্চয়ই আমার আগের বক্তারা আদিত্য বললো, ডক্টর নন্দী বললেন, এটা তো একটা বড় ইস্যু। এছাড়া একটা হঠাৎ যে যুদ্ধ, বারবার ডিস্টার্ব করা, অস্ত্রের ঝঞ্ঝানি, এবং যতই বলা হোক যে আমরা ওই মিলিটারি অবজেক্টে আমরা অ্যাটাকগুলো হচ্ছে, আসলে তো না, হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মানুষ, শিশু সবাই মারা যাচ্ছে। এই যুদ্ধটা কিন্তু নিঃসন্দেহে অ্যাভয়েডেবল ছিল, যদি না কিন্তু আমেরিকার এই সাম্রাজ্যবাদী একটা অ্যাটিটিউডটাকে এবং সেটাকে মেটেরিয়ালাইজ করার জন্য ইসরায়েল উঠে পড়ে লাগতো, কারণ ইসরায়েল অলরেডি একটা ওয়ারে ইনভলভ নিজেরা, যদিও ওদের কাছে সবকিছুই রয়েছে, ন্যাচারাল রিসোর্স রয়েছে, এই পাওয়ার রয়েছে, কিন্তু আবার ভারতের পার্সপেক্টিভে ভারত কিন্তু এখন আর ইরানের থেকে কোনো তেল কেনে না, ফলে কিন্তু ভারতের সাথে একটা লং রান গুড রিলেশনশিপ রয়েছে ইরানে, আর ইসরায়েলের সাথে তো রয়েছে, কারণ ইসরায়েল বিভিন্ন ইস্যুতে ভারতকে সাপোর্ট করেছে। ভারতের যে বিদেশ নীতিতে আগাগোড়াই কিন্তু একটা জিনিস জোট নিরপেক্ষ, অর্থাৎ আমরা ওইরকম ভাবে যুদ্ধের কোনো পক্ষ নেব না, আমরা বরঞ্চ যুদ্ধ থামানোর চেষ্টা করব, কারণ এই যুদ্ধটা কাঙ্ক্ষিত নয়, এই যুদ্ধটার ভেতরে মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে, এবং ভেস্টেড ইন্টারেস্টটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি হচ্ছে, সাধারণ মানুষের জীবনের কষ্টে এই ভেস্টেড ইন্টারেস্টটা বারবার তারা চেষ্টা করছে। ঠিক এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে 700-র অধিক মানুষ ইরানে নিহত হয়েছেন,
এবং আহত প্রায় 1326 জন। এবং এই যে জনতার উপর ধরুন এই দুটো, একটা যেমন তাদেরকে ডুয়াল ফ্রন্টে ইরানের জনগণকে রয়েছে, ইরানের অধিকাংশ মানুষই শিক্ষিত বা যারা রয়েছেন, এমনি ইরানের লিটারেসি হার থেকে শুরু করে সবই খুব উচ্চ মার্গে। জানি না পরবর্তী সময়কালটা কি, কারণ 1979-এর আগের ইরানও একটা বিস্ময়কর অগ্রগতি তখনই ভিত্তিপ্রস্তর হয়েছিল। তাদেরকে একদিকে আমেরিকান সাম্রাজ্যবাদ সর্ববিধ একটা লড়াই আছে, আর ইসলামী শাসনতন্ত্র সেটাও বহু ইরানিয়ানদের কাছে অগ্রগতির ক্ষেত্রে বাধা। এবং যখন এই পরিস্থিতির মধ্যে যখন হয় আর কি, মানে আয়াতুল্লাহ খোমেনি যুদ্ধ শুরু ঘোষণা দিলেন, প্রায় মানে টুইটের মাধ্যমে অবশ্য। আবার অন্যদিকে আমি বলছি আনকন্ডিশনাল, তার ফাঁকে ইরানি জনগণের এই সুন্দর আর কি, ইরানি জনগণের এখন হচ্ছে 700 জন ইতিমধ্যেই মারা গেছেন। মানে এটা একটা খুব দুর্ভাগ্যজনক। হ্যাঁ, কি বলছেন? না দেখুন, বিষয়টা হচ্ছে আমরা এই পলিটিক্যাল ডিসিশন বা জিওপলিটিক্যাল ডিসিশন ইরানের রেজিম নেয় যারা পাওয়ারে বসে আছে, সেইখানের সাথে জনগণের পারসেপশনের কোনো সম্পর্ক নেই। কারণ জনগণ ওখানে ডেমোক্রেসি নেই, ওখানে তাদের রেজিম তারা ভোটের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করে না। কিন্তু কোল্যাটারাল ড্যামেজটা যখন হয়, তাদের ডিসিশনের যে ইম্প্যাক্টটা পড়ে সেটা সাধারণ মানুষের ওপর পড়ে, সেটা এখানেও পড়েছে। সেই জন্য ওরা ডিসিশন, ইরানের জনগণ কোনো ডিসিশন মেকিং জায়গায় নেই। ওরা অনেকে চাইছে বা একটা মেজর পোর্শন চাইছে যে এই রেজিমের অবসান হোক, দিয়ে আমাদের ডেমোক্রেসি ফিরুক। এবার সেই আছিলায় আমেরিকা তার ডলারের কন্ট্রোল নেবে, যা করবে সেটা আমেরিকা করবে। তো এইখানে লোকের কথা, ইরানের লোকের কথা বলে, বা আমার আগের বক্তা যিনি বললেন, উনি দেবর্ষী বাবু, উনি যেটা বললেন, আমরা যুদ্ধের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে, আমেরিকার সাম্রাজ্যবাদ, সেগুলো আমরা বহুদিন ধরে শুনে আসছি। মুশকিলটা হচ্ছে আমরা জানি এই ইউরোপিয়ান পাওয়ারগুলো এরা ইম্পেরিয়াল পাওয়ার, পুরো বিশ্বে কলোনি চালিয়েছে 200 বছর 250 বছর। তো সেখানে আমরা ধরে নিচ্ছি কেন ওরা আমাদের লিপ সার্ভিসে, আমাদের কথায় লিনিয়েন্ট হয়ে তাদের সাম্রাজ্যবাদ ছেড়ে দেবে। আমরা সেই সাম্রাজ্যবাদীদের রেজিস্ট করতে সক্ষম হচ্ছি না কেন, আমাদের সেই স্ট্রেংথটা আমরা গেন করছি না কেন। এবার ভারতের পার্সপেক্টিভে আসি, ভারত এখানে খুব ইম্পর্টেন্ট। এবার সেইখানে ধরুন তেলের রিজার্ভ রাখা বা যে যে ডিসিশনগুলো ক্রনিক্যালি নেওয়া, সেই জায়গাগুলো ভারত এনশিওর করেছে কিনা। আপনি দেখবেন এই কোভিডের সময় বা এই রাশিয়ার ওপর স্যাংশন চাপানোর সময় প্রচুর সস্তায় তেল কিনেছে ভারতবর্ষ, করে একটা বড় রিজার্ভ করেছে, যে জন্য ইমিডিয়েট যে অয়েল ক্রিউডের যে ক্রাইসিসটা, সেগুলো হয়তো আমরা আর ফেস করবো না এই যুদ্ধের। বাণিজ্যের একটা তো স্বার্থ ডেফিনেট রয়েছে আমেরিকার, সাম্রাজ্যবাদী তার যে পলিসি বা বিভিন্ন ক্ষেত্রে, সেটা তো বাণিজ্যিক স্বার্থ, বা ইংরেজদের সবই তো বাণিজ্যের একটা বড় রকম। না, ভারতের এই জায়গাটার অবস্থান বা ইরানের সাথে দীর্ঘকালীন সম্পর্ক বা আধুনিক ব্যবসায়িক সম্পর্ক, ইরানের সাথে ভারতের ব্যবসায়িক সম্পর্ক, আপনি মনে থাকবে এটা পেট্রোলিয়ামের পাইপলাইন হওয়ার কথা ছিল, ট্রাইল্যাটারাল, ইয়েস, ভায়া পাকিস্তান, ইরানের পরে সিকিউরিটি ইস্যুতে হতে পারেনি, আমেরিকার তো প্রক্সি আছে। আমেরিকা তো কাউকেই চাইবে না কেউ শক্তিশালী হোক, একদম। সে তো ভারতও না হোক, সে পাকিস্তানকে দিয়ে ডিস্টার্ব করিয়ে বা সমস্ত রকম। আমার কথা হচ্ছে যে এরকম একটা জায়গা থেকে প্রো আমেরিকান, আমেরিকাতে আশ্রয়প্রাপ্ত, সেমন একটা মানে বলছেন যেটা মানুষের ভালো লাগবে। এইখানেই একটা মানে ইসলাম এবং হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র বলতেই সবাই বলবেন এটা ওয়েস্টার্ন ফ্রেম, সুতরাং এর মধ্যে একটা সাম্রাজ্য বিস্তারেরও একটা ছক রয়েছে। কিন্তু আধুনিক বিশ্বে গণতন্ত্র বা মানে সংসদীয় গণতন্ত্র, এটা মানে অনেকেই মেনে নিয়েছেন। এই কনফ্লিক্ট একটা মেজর কনফ্লিক্ট এখন হয়ে দাঁড়িয়েছে, কেউ চাক স্বীকার করতে বা অস্বীকার করতে, দিস ইজ দ্য মেজর কনফ্লিক্ট। আপনি দেখুন রেজা শাহ পাহলভির বক্তব্য দেখুন, বা হচ্ছে আধুনিক সময় আপনি শেখ হাসিনার বক্তব্য দেখুন, যে নির্বাচন এরা গণতন্ত্র চালানো না, এক জঙ্গিবাদ মৌলবাদ প্রতিষ্ঠা হয়েছে। ঠিক একদম রেজা শাহ পাহলভির গোটা ইন্টারভিউটা যদি আপনি শোনেন, প্রায় একই অনুসরণ। এইটা কিন্তু এই মুহূর্তের মানে বলা যেতে পারে পৃথিবীর এই মুহূর্তের সবচেয়ে বড় দ্বন্দ্ব। রেসপন্সিভ রিঅ্যাকশন, এইগুলো রিঅ্যাকশন, এইগুলো দিয়ে আপনি এদের স্টেট অফ অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না। পাহলভি আজকে ক্ষমতায় থাকলে তার মুভ কি হতো, বা সে অ্যান্টি হিজাবের সাথে দাঁড়াচ্ছে না হিজাবের সাথে দাঁড়াচ্ছে, সেই জায়গাগুলো ক্লিয়ার না। ওদের যখন তার বাবা বা তার আমাদের তখন তো হিজাবের তারা এক্সাইলে ছিল, মানে তখন অনেকটাই অ্যাবান্ডন করেছিল বলে তো এই রেভলিউশনটা, ইসলামিক রেভলিউশন হয়েছে। যেটা বলছে সেটাও ট্রু কালার, এটা ভেবে নেবেন না, ইটস ন্যাচারাল, এগুলো রিঅ্যাকশনারি, রেসপন্সিভ। না না, আমি বলছি না, আমি তো সবটা মানে এটাকে একটা পর্যালোচনার মধ্যে, কিন্তু ইটস আ ফেনোমেনা তা বলছে, এবং এটা অনেকের কাছে ভালো লাগছে। আমি বলছি রিঅ্যাকশনারি ফেনোমেনা,
না তাদের হাতে ক্ষমতা থাকলে তারা এই কথা কি বলতো? বা যখন পেহলেভি যদি থাকতো, আমি ধরে নি শাহ, তাদেরকে আমেরিকা ডিথ্রোন করার চেষ্টা করতো না, তখন এর স্ট্যান্ড কি হতো আমেরিকার বিরুদ্ধে? দেবাশিস বাবু, হ্যাঁ এইটাই মানে যে প্রশ্নটা, মানে এই যে গণতন্ত্র এবং যেটা রেজা শাহ পাহলভি ইসলামী শাসনতন্ত্র, দেখুন মানে উনি বলছেন যে ইসলামী শাসনতন্ত্র উৎখাত হোক এবং সেখানে 46 বছরের এই যে একটা যন্ত্রণা বইতে হচ্ছে তার থেকে বুঝছি। এটা দেখুন, ক্ষমতায় থাকার জন্য অনেক সময় আপোষ করে না। শেখ হাসিনাও ঠিকই বলেছেন, উনি কিন্তু শেষ দিকে এই ইসলামিক শক্তির সাথে আপোষ করেছিলেন, শেষ কয়েক বছর করেছিলেন। এবং যে উৎখাত হওয়া যে ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি, তার যে ছেলে যে মন্তব্য করলেন, তারা যদি এই দেশে থাকতেন, ইরানে থাকতেন, তাহলে তাদের হয়তো আপোষ করতে হতো। কারণ আয়াতুল্লাহ খেমেনি একজন নেতা, কিন্তু তিনি তো একা নেতা হননি, তার অনুগামী অনেক রয়েছেন। ফলে একটা ভাবধারা যখন আসে, মিশরে একটা সময় হয়েছিল এরকম ইসলামিক যে ব্রাদারহুডের একটা ব্যাপার ছিল, তো এটা কিন্তু মধ্যপ্রাচ্যে শুরু হয়েছিল, এটা এই মানে কালচারটা বেশ কয়েক দশক আগে। এখন কোনো দেশে এটা পেনিট্রেট করে গেছে এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সারাউন্ডিং যদি দেখি, একটা দেশের তো গণতন্ত্র নেই, রাজতন্ত্র রয়েছে। তো তাও ইরানে গণতন্ত্র ছিল এবং ইরাকের একমাত্র সেকুলার দেশ ছিল ইরাক, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে। এবং আমরা ছোটবেলা দেখি ইরানের ঠিকই বলে সুটেড বুটেড থাকে, অনেক লোক কাজ করতো, ইরানে যেত এবং ইকোনমি দারুণ ছিল এবং ইরান যুদ্ধের পরেও যেত। এবং তারপরে মানে কখন থেকে বন্ধ হলো, ফার্স্ট গালফ ওয়ারের পর থেকে। এবং ক্রমাগত যদি দেখি যে এই যে র্যাডিক্যাল ইসলাম অ্যান্ড পলিটিক্যাল ইসলাম, এই দুটোর সাথে যখন এই টেরোরিজমটা যুক্ত হলো এবং সেই টেরোরিজমকে টেরর ফিনান্স শুরু করলো এই দেশগুলো, তখন তারা ওই একদিকে টেরোরিজমকে ম্যানেজ করা, একদিকে তারা ফান্ড জোগাড় করা, আরেকদিকে ওই যে ধর্মীয় যে ফ্যানাটিক যে ওয়ার্ল্ডে তারা প্রবেশ করতে থাকলো, সেটার সাথে আপোষ করে কোথাও একটা এই ইসলাম ধ্বংস হচ্ছে, ইসলামকে বাঁচানো দরকার, এই সেন্টিমেন্ট নিয়ে ক্ষমতা টিকে থাকছেন। ফলত কোথাও একটা গ্লোবালাইজেশনের সাথে সংঘাত হয়েছে। এখন গণতন্ত্রের কথা বলছি আমরা, এখন আমেরিকা যে গণতন্ত্রের কথা সবচেয়ে দাবি করে, উই আর দ্য ওল্ডেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, উই আর অ্যাকাউন্টেবল টু রেস্টোর ডেমোক্রেসি অ্যাক্রস দ্য গ্লোব, এই সমস্ত বলে, কিন্তু তাদের এটা প্রোপাগান্ডা। কিন্তু তারা কখনো চায় না স্থায়ী গণতন্ত্র বা কার্যকরী গণতন্ত্র বিশ্বের কোথাও থাকুক। এবার যেখানে ওরা পেরেছে সেখানে পাপেট গভর্নমেন্ট ফর্ম করে, ইরাকেও এখন পাপেট গভর্নমেন্ট ফর্ম করে 2003 সালের পরে করে, তারা একটা অকার্যকরী গণতন্ত্র, নামে মাত্র গণতন্ত্র থাকবে, কিন্তু তাদের অনুগামী থাকবে, যাতে যদি পার্মানেন্ট ডেমোক্রেসি থাকে তাহলে তো কেউ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে চাইবে না। আমেরিকা একদমই ডেমোক্রেটিক না, বলে তারাই কিন্তু এই যে ডবল স্ট্যান্ডার্ড গেম খেলছে, বলে এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা মানে কারিগরি বলা যায়। সত্যি যদি না ডেমোক্রেটিক হবে, পুরো ইন্টারন্যাশনাল কারেন্সির পেগ ডলারে হবে কেন? একদম। আপনি ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং করবে, চমৎকার প্রশ্ন আপনি রেজ করেছেন, একদম সেদিকে খুব গুরুত্বপূর্ণ। বলে একটা তীব্র সন্দেহের জায়গায় আমেরিকা মানে এক্ষেত্রে রয়েছে, সেই যে গণতন্ত্রের যে কথাটা আসছে, সুতরাং তাকে ক্লিন চিট দেওয়া হবে কি করে। বিশেষ করে যুক্তি তথ্য তো তাই বলছে, প্যানেলিস্টদের মন্তব্য সেদিকেই তো ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইসলামী শাসনতন্ত্র উৎখাতের ডাক যেটা দিয়েছেন, এই যে একটা সভ্যতার সংকট যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বা ক্লাসেস অফ সিভিলাইজেশন, সেই দিকে একটা মানে যেমন ইঙ্গিত রয়েছে, এটা স্টপ করার জন্যে আগামী দিন কি ভারত, রাশিয়া, চীন এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে কিনা, এই নিয়ে নিঃসন্দেহে সওয়াল জবাব তৈরি করা যায়, আর্গুমেন্ট তৈরি করা যায়, এবং সেদিকে হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো জায়গাও নেই। ফলে এটা একটা বিরাট একটা জায়গায় আমরা গিয়ে উপনীত হচ্ছি। আগামী সময় এই নিয়ে চর্চা থাকবে বিভিন্ন জায়গায়, এবং কখনো হচ্ছে দেশের মধ্যেকার বিষয়, আন্তর্জাতিক বিষয়, সব নিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করব জনমত। ধন্যবাদ জানাচ্ছি আদিত্য দাস আপনাকে, ডক্টর দেবাশিস নন্দী আপনাকে, দেবশ্রী ভট্টাচার্য আপনাকেও, তিনজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ।